এসআইআর এর নাম বাদ যাওয়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা কিন্তু তুঙ্গে উঠেছে। এখন অবধি আনম্যাপড নোটিশ দেওয়া হয়েছে 32 লক্ষকে, আর লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ পেয়েছেন 1 কোটি মানুষ। লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে কোথাও যদি কোনো ভুল লিঙ্ক হয়ে থাকে সেক্ষেত্রে এই নোটিশ তারা পেয়েছেন, আর আনম্যাপডের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে কাগজপত্র নথিপত্র নেই, যারা দেখাতে পারবেন না তাদের নাম বাদ যাবে। কি কারণে নাম বাদ যেতে পারে বিস্তারিত জানিয়েছেন এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখা গেছে যে বিহারের ক্ষেত্রে ছিল না, কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে কেন এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি করা হলো? এখানে একজন ব্যক্তি, তাকে 6 জন বা তার বেশি লোক বাবা হিসেবে দেখানো হয়েছে বা মা হিসেবে দেখানো হয়েছে। এখন এটা ওরা ধরে নিয়েছে যে এইরকম কেস যেগুলো, তার মধ্যে কোথাও না কোথাও ভুল লিঙ্কিং করা হয়েছে, সেটা ভুল করেই হোক বা ইচ্ছাকৃতভাবেই হোক করা হয়েছে। অনেক ক্ষেত্রেই যেটা হয়েছে যে সে ব্যক্তি বলছেন যে হ্যাঁ আমরা 7 ভাই বোন বা 10 ভাই বোন, একজনের ক্ষেত্রে আমি পেয়েছি 18 ভাই বোন, বাবার 2টো বিয়ে, সুতরাং এখানে কোনো গণ্ডগোল নেই। কিন্তু বেশ কিছু এরকমও কেস আছে যেখানে একজন বলছেন যে আমরা তো 4 ভাই বোন, আমার 6 জন বা 7 জন বা 8 জন হলো কী করে এবং তারা কারা? এরকম কত লিঙ্কেজ আছে? এই যে ইলেকশন কমিশন যে তথ্য দিয়েছে তার উপর ভিত্তি করে বলা যায় 23 লক্ষর ওপর এরকম লিঙ্কেজ আছে। 23 লক্ষকে কি আমরা ভুয়ো ধরতে পারি? না, এটা এই হিয়ারিংয়ের মধ্যে দিয়ে প্রমাণিত হবে। যারা সঠিকভাবে লিঙ্ক নন, কোনো না কোনোভাবে নাম দিয়ে দিয়েছেন, তারা হয় হিয়ারিংয়ে উপস্থিত থাকবেন না, অথবা হিয়ারিংয়ে উপস্থিত থেকে তাদের লিঙ্কেজের প্রমাণ দিতে পারবেন না। মুখ্যমন্ত্রী বলছেন যে 2 কোটিরও বেশি মানুষের নাম বাদ যাবে, কি বলবেন? এটা উনি কিভাবে বলছেন আমি বলতে পারবো না, কারণ নোটিশ এখন অবধি দেওয়া হয়েছে 32 লক্ষ আনম্যাপড এবং প্রায় 1 কোটি যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। যেহেতু 1 কোটি আর 32 লক্ষ এই হচ্ছে টোটাল, তাহলে অঙ্কের হিসেবে কিছুতেই এটা এই সংখ্যার বেশি তো হতেই পারে না কখনো। এত অশান্তি, এত বিক্ষোভ, এত উত্তেজনা, কি মনে হচ্ছে কোথাও কি প্রশাসনিক দুর্বলতা রয়েছে নাকি এটা পরিকল্পিত বাধা? এটাও ঠিক যে 2-1টা জায়গা বাদ দিলে কোথাও কিন্তু শুনানির প্রক্রিয়াটা ব্যাহত হয়নি। এই দিক দিয়ে আমি বলবো যে আমাদের জেলা প্রশাসন যারা এই পুরো শুনানির ব্যবস্থাগুলো করেছেন, তারা কিন্তু কাজটা করতে পারছেন এখনও। স্পেশাল রোল অবজারভার আরও আসার কারণ যে ডিসপোজাল হবে, এখনও তো আমরা ডিসপোজাল স্টেজে ঢুকিনি। ডিসপোজাল যখন হবে, অ্যাকচুয়ালি যে নথিগুলো দেওয়া হচ্ছে সেই নথিগুলো পরীক্ষা করে যখন ইয়ারোরা দেবেন, এই যে প্রক্রিয়াটা যখন শুরু হবে, সেই প্রক্রিয়াটা দেখার, সেটার উপর নজরদারি বা সেটাকে দেখার জন্যই পর্যবেক্ষকরা এসছেন। সাধারণ মানুষ যা বলছে, নির্বাচন কমিশন একটা হয়তো কোনো নির্দেশ দিচ্ছে, যেমন কালকেই ফারাক্কার যিনি তৃণমূল বিধায়ক তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু এখনও দেখা যাচ্ছে এফআইআর তো হয়নি এবং জেলাশাসক বলছেন যে এসডিওকে তদন্ত করতে বলা হয়েছে। কোথাও কি নির্বাচন কমিশনের যে একটা নির্দেশ সেটা অমান্য করা হচ্ছে? আমি এই এফআইআরটার বিষয়ে কিছু খুব একটা জানি না। বলছেন যে হয়নি, সেটা আমাকে খোঁজ নিতে হবে। কিন্তু এর আগেও আমরা দেখেছি 2 জন এইআরওর ক্ষেত্রেও কিন্তু যে এফআইআর নিয়ে কিন্তু সেই বলা যেতে পারে একটা চাপানুতোর চলছেই। এই রিসেন্ট একটা চিঠিও এসেছে আবার, সেটাও কি বলবেন? দেখুন, এটা আমার কিছু বলার নেই। এই পুরো যে এখতিয়ারটাই কমিশনের, কমিশন কিভাবে সিদ্ধান্ত নেবে, কি সিদ্ধান্ত নেবে, সেটার ওপর তো আমার কিছু বলার নেই। আমাদের কাজ হচ্ছে যা এখানে ঘটনা ঘটবে সেটা যদি কমিশনের দৃষ্টিগোচর করার দরকার হয়, সেটা আমরা দৃষ্টিগোচর করব কমিশনের। তাহলে কি এই যে একটা ফাইনাল ভোটার লিস্ট বলেছে 14ই ফেব্রুয়ারি, যদি ওটা সময় পিছোতে পারে, আরও এগিয়ে যেতে পারে সময়, কি মনে হয় একটা সুষ্ঠু ভোটার তালিকা দেওয়া সম্ভব হবে? এখন অবধি কাজটা যেভাবে এগিয়েছে, আমার ধারণা এই কাজটা আমরা সম্পূর্ণ করতে পারব। নির্বাচন কমিশনের কোথায় কোথায় ঘাটতি ছিল বলে আপনার মনে হয়? আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে সফটওয়্যারটা ব্যবহার করা হচ্ছে, এটা আর একটু মনোযোগ দিয়ে করা যেত, তাহলে বারবার যে পরিবর্তন, সেই পরিবর্তনটার প্রয়োজন হতো না যদি আমরা প্রসেসটাকে আগে থেকে ক্যাপচার করতে পারতাম। তবে এটাও ঠিক যে এই পুরো জিনিসটার যখন যত কাজটা এগিয়েছে, তত নতুন নতুন সমস্যা সামনে এসছে, আর সেই নতুন নতুন সমস্যা যেগুলো এসছে সেগুলোকে সলভ করার জন্য কিছু কিছু পরিবর্তন করতে হয়েছে। সুতরাং দুটোই একসাথে চলেছে, একদিকে ডেভেলপমেন্টও চলেছে, একদিকে কাজটাও চলেছে। সময়ের যে সমস্যাটা আছে আমাদের এখানে, যেহেতু ইলেকশন শেষ করতে হবে এপ্রিলের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে এই পুরো প্রক্রিয়াটা করতে গিয়ে আমার মনে হচ্ছে যে কিছুটা সমস্যা হচ্ছে। আসছি পরের খবরে। শুক্রবার থেকে সল্টলেকের এফডি ব্লকে শুরু হলো এবিপি আনন্দর খাইবার পাস। চলবে 26শে জানুয়ারি অর্থাৎ সোমবার পর্যন্ত। দীর্ঘদিন ধরেই বাঙালির রসনা তৃপ্তির যোগান দিয়ে চলেছে এই খাইবার পাস।
যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে জড়ো করে আনি সব থাকো সেই আশাতে। সেই কবে খাই খাই কবিতা লিখেছিলেন সুকুমার রায়, তেমনি দীর্ঘদিন ধরে বাঙালির রসনা তৃপ্তির যোগান দিয়ে আসছে এবিপি আনন্দর খাইবার পাস। এবার তারই ঠিকানা সল্টলেকের এফডি ব্লক। শুক্রবার খাইবার পাসের উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায় ও ব্রিগেডিয়ার দেবাশিস দাস। দেখতে দেখতে 12 বছর হয়ে গেল খাইবার পাসের। আমি প্রথম তালতলা মাঠ বহুদিন, তারপরে কখনো বাগবাজার, এখন সল্টলেকের এফডি ব্লক। খাইবার পাসের প্রতি এটা আসক্তি আমার রয়ে গেছে। আমি কলকাতায় থাকলে আমি আসবো এবং আমার সঙ্গে যারা আর্থিক যোগ, খাইবার পাস বিভিন্ন রকমের খাবার, বিভিন্ন রকম পশ্চিমবঙ্গের রেস্টুরেন্টে খাবার আসে, অসাধারণ একটা প্রয়াস, এবং খাইবার পাস দীর্ঘজীবী হোক। খাদ্য মেলা একটা এত সুন্দর, আপনাদের নামটাও এত সুন্দর, খাইবার পাস। হ্যাঁ, দেখেই মনে হয় যে একটা কিন্তু ট্যুরিজমের ব্যাপার আছে, খাওয়ারও ব্যাপার আছে। আজকের দিনটাও খুব ভালো, মানে 3টে জিনিস একসাথে, মানে খাদ্য মেলা, নেতাজির জন্মদিন, সরস্বতী পুজো। তো পুরো ব্যাপারটা নিয়ে আজকে মনে হলো যে বাড়িতে থাকা যাবে না, এখানে খাইবার পাসে আসতে হবে আর কি। খাইবার পাসের 12তম বছরে এফডি ব্লকে প্রায় 40টি খাবারের স্টল করেছে কলকাতার তাবড় তাবড় রেস্তোরাঁগুলি। ফিশ ফ্রাই থেকে বিরিয়ানি, মোগলাই, চাইনিজ থেকে কন্টিনেন্টাল, কি নেই সেখানে। সেই সঙ্গে জায়গা করে নিয়েছে একাধিক জেলার সেরা খাবার, রয়েছে সুন্দরবনের রকমারি মাছ, নবদ্বীপের ক্ষীরদই থেকে বর্ধমানের মিষ্টি। শীতকালের সঙ্গে খাওয়া দাওয়ার একটা সম্পর্ক রয়েছে, আর এই শীতকালেই সল্টলেক এফডি ব্লকে দুর্গাপুজো প্রাঙ্গণের মাঠে শুরু হয়ে গেল এবিপি আনন্দ খাইবার পাস। শুক্রবার সরস্বতী পুজোর দিনে এফডি ব্লকে ভিড় ছিল দেখার মতো। আমি সত্যি খেতে খুব ভালোবাসি, আর বিভিন্ন টাইপের খাবার এক জায়গায়, মিষ্টি বলুন, এটা যেমন একটা মানে আরবিয়ান ডিশ, এটা একটা খাবার, বা কিছুক্ষণ আগে ভেটকি বাটারফ্রাই খেলাম। তো বিভিন্ন টাইপের খাবার এক জায়গায় খাওয়ার জন্য এটা খুব ভালো জায়গা। এমনিতেই তো সরস্বতী পুজোর মানে আকাশে বাতাসে আর কি অন্যরকম একটা রোমান্টিক ব্যাপার। এনজয় করছি, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, আমার পাড়ার ব্যাপার, আর সব নাতি নাতনিদের নিয়ে এসেছি, আনন্দ করছি, যে যেটা খেতে চাইছে সেটা খাচ্ছে। সোমবার পর্যন্ত চলবে খাইবার পাস। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.